তাহলে মিশ্র বাক্যে কি থাকবে? একটা জটিল বাক্যের সঙ্গে একটা জটিল বাক্যের মিলন হতে পারে মিশ্র বাক্যে, বা একটা জটিল বাক্যের সঙ্গে একটা সরল বাক্যের মিলন হতে পারে, বা একটা সরল বাক্যের সঙ্গে একটা যৌগিক বাক্যের হতে পারে। তো প্রত্যেকটা বাক্যের নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হলে পরে সেটা হবে কি আমাদের মিশ্র বাক্য। সরল জটিল, জটিল সরল, যৌগিক সরল, সরল যৌগিক, যৌগিক জটিল, জটিল যৌগিক, যৌগিক জটিল জটিল, জটিল জটিল, এইরকম মিক্সিং হলে পরে তাকে আমরা বলবো মিশ্র বাক্য। এই মিক্সিংটা হবে কিসের মাধ্যমে? সংযোজক বা বিয়োজক অব্যয়ের মাধ্যমে। সংযোজক অব্যয় আর বিয়োজক অব্যয়, যেটা কিনা ঋষভ প্রশ্ন করেছে। এবং ও আর এই যে অব্যয়গুলো যোগ করে দেয় সেটাকে হচ্ছে সংযোজক, আর যেগুলো হচ্ছে বিয়োজন ঘটায় অর্থাৎ তফাৎ করে দেয় কিন্তু সেটা হচ্ছে কি আমাদের বিয়োজক অব্যয়। বোঝা গেল? সংযোজক অব্যয় আর বিয়োজক অব্যয়ের একটা সাধারণ ধারণা কি আমরা পেলাম? এবার শাহিনুরের প্রশ্ন ছিল যে এ যৌগিক বাক্যের শ্রেণীবিভাগ, যৌগিক বাক্যের শ্রেণীবিভাগ বলতে কি তুমি জানতে চাইছো সেটা আমাকে বলো তো, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ মানে তুমি কি জানতে চাইছো আমি বুঝতে পারলাম না। আচ্ছা দাঁড়াও, তোমাদের আবার কোন বই তোদের কোন বই জানো? দাঁড়া দেখতে হবে, তোদের বই না খুললে পরে আমি বুঝতে পারছি না কি দিয়েছে। সংযোজক অব্যয় আর বিয়োজক অব্যয়, এই সংযোজক অব্যয় বিয়োজক অব্যয়ের মধ্যে আমরা যেগুলো সাধারণত ব্যবহার করি একটা উদাহরণ বলে দিই। কিন্তু, অথবা, কিংবা, এইগুলো হচ্ছে কিনা আমাদের বিয়োজক অব্যয়, মানে যেগুলোর মধ্যে একটা বক্তব্য আর একটা বক্তব্যকে ডিসকোয়ালিফাই করে দেয়, খারিজ করে দেয়। আমি যাব কিন্তু তুমি আসবে না, তাহলে তার আশাটাকে খারিজ করে আমার যাওয়াটাকে দাঁড় করানো হচ্ছে। কিংবা আমি বা তুমি কেউ এক জায়গায় কাজটি করেছি, তাহলে একজনকে আমি প্রতিষ্ঠা দিচ্ছি, একজনকে আমি খারিজ করছি। তো এইরকম একজনকে স্ট্যাবলিশ করে একজনকে ডিসকোয়ালিফাই করা, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বিয়োজক অব্যয়ের মধ্যে পড়ে। আর সংযোজক অব্যয় মানে কি দুজনকে সমান গুরুত্ব দেওয়া, যে আমি আর তুমি দুজনে মিলেই কাজটা করব, তো দুজনেরই সমান গুরুত্ব। আমি আর তুমি, এই যেখানে মাঝখানে আর কিংবা এবং কিংবা ও, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সংযোজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নেই। বৈকল্পিক অব্যয় হচ্ছে এই বিয়োজক অব্যয়েরই অপর একটি নাম। বিয়োজক অব্যয় যেহেতু একটা বিকল্প তৈরি করে দেয় সেই জন্য বিকল্প, এই বিয়োজক অব্যয়কেই বৈকল্পিক অব্যয় বলে। আমি অথবা তুমি, যে একটা বিকল্প তৈরি হচ্ছে, আমার একটা অথবা তৈরি হচ্ছে, বিকল্প তৈরি হচ্ছে, এই জন্য ওটাকে বৈকল্পিক অব্যয়। বুঝেছো? আচ্ছা, আমাকে না তোমাদের ওই প্রান্তিকের বইয়ের যেটা তুমি জিজ্ঞাসা করছো একটু ছবি পাঠাতে পারবে? কারণ আমি প্রান্তিকের বইটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। না দেখে আমি বুঝতে পারছি না যখন কি বলেছে আর কি জিজ্ঞাসা করছে। শাইনুর, আমাকে একটা ছবি পাঠাতে পারবি?
আচ্ছা দাও। আচ্ছা, এরকম ভাগ করে দিয়েছো না, বুঝলাম। তো আমাদের জটিল বাক্যে কি ছিল? জটিল বাক্যে আমরা যে অব্যয়গুলোকে ব্যবহার করেছিলাম বা যে সংযোজক বিয়োজক অব্যয়গুলোর কাজে লাগিয়েছিলাম, তাদের কতগুলো শ্রেণীবিভাজন ছিল, কিংবা আমরা যোগ করার জন্য কতগুলো বিশেষ বিশেষ বাক্য শব্দবন্ধকে ব্যবহার করছিলাম। তো সেইগুলোকেই এখানে বলা হয়েছে। কিরকম? প্রথমত বলা হয়েছে যে সাপেক্ষবাচক, মানে একটার সাপেক্ষে আরেকটাকে আমি তুলনা করব বা একটার সাপেক্ষে আরেকটাকে উপস্থাপনা করব। যদি তবে, তো এর প্রকৃষ্ট উদাহরণ কি? যদি তবে, যে কাছাকাছি যদি কোনো হোটেল থাকে তবেই আমরা খেতে পারবো, বা যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তবে আমি তোমাকে পেন দেবো। তো এই যে যদি তবের উদাহরণ, এটা হচ্ছে কি সাপেক্ষ। একই রকম ভাবে আশ্রয় আশ্রিতর মধ্যে সম্পর্ক, অর্থাৎ প্রধান আর অপ্রধানের মধ্যে ডিরেক্ট সম্পর্ক। যে আমি শুরু থেকেই বলে আসছি যে তোমার দ্বারা এই কাজটা হওয়া সম্ভব না। এই যে আমি শুরু থেকে বলে আসছি তোমার দ্বারা এই কাজটা হওয়া সম্ভব না, আমার মূল বক্তব্য কোনটা? আমার বলে আসাটা। আর তাকে সাপোর্ট করছি কোনটা? যে তোমার দ্বারা সম্ভব হবে না, এই কথাটাই আমি বলে আসছি। তো এই যে একটা বক্তব্য সেটাকে আশ্রয় করে আরেকটা বক্তব্য উঠে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আশ্রয় আশ্রিতের সম্পর্ক, যেখানে আমরা যে ব্যবহার করছি। আর নিত্য সম্বন্ধী সর্বনাম সূচক, যেখানে যেতে যার তার যেগুলি সেগুলি যত তত, এই যে বাক শব্দবন্ধ গুলো ব্যবহার করা হয়। যে তুমি যত জানবে তত কম মানবে, বা যে 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 খেলতে চাও সে সে তার নিজের ব্যাট নিয়ে চলে এসো। তো এই যে ধরনের বাক্যগুলো, এইগুলো হচ্ছে কিনা আমাদের জটিল বাক্য, যার মধ্যে এই ধরনের শ্রেণী বিভাজন আমরা করে ফেলেছি। বোঝা গেছে? বোঝা গেছে না কোনো প্রশ্ন আছে? বলো। আচ্ছা, এরপর আর কারোর মনে কোনো প্রশ্ন আছে কিনা আমায় বলো। আর কারোর মনে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। না, সরল বাক্য তো যৌগিক বাক্য। না। আচ্ছা, আর কারো মনে কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো, বলে ফেলো। এই বৃষ্টির মধ্যে এখন বেরোবো কি করে? আর কারো কোনো মনে প্রশ্ন নেই তো? তাহলে আমি নেক্সট পার্টে যেতে পারি। তোমার তোমার সম্মতি দাও বাবা। এর পরের পার্টে আমাদেরকে পড়তে হবে অর্থ অনুসারে বাক্যকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। অর্থ অনুসারে, অর্থ অনুসারে বাক্যকে ভাগ করার জন্য আমরা একটা
শ্রেণীবিভাজন করব, লিস্ট করব। তার মধ্যে প্রথমে আমরা রাখবো নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য কি জিনিস? নির্দেশক বাক্য হচ্ছে যে বাক্যের মাধ্যমে কোনো সরল বক্তব্য আমরা প্রকাশ করি বা কোনো কিছুকে নির্দেশ করি। সহজ করে বললে দাঁড়ায় কোনো কিছুকে আমরা নির্দেশ করি। যে বাক্যের মাধ্যমে কোনো কিছুকে নির্দেশ করা হয় তাকে বলবো আমরা নির্দেশক বাক্য। বা যেটাকে আমরা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। অ্যাসার্টিভই তো বলি নাকি? ভুল বলছি না তো? নির্দেশক বাক্য। ইংরেজিতে যেটাকে আমরা অ্যাসার্টিভ বলি। ঠিক বললাম না ভুল বললাম? কেউ কিছু বলে না। ঠিকই বলেছি, বেশ। যে বাক্যের মধ্য দিয়ে কোনো একটা সরল সাধারণ বক্তব্য আমরা প্রকাশ করি তাকে আমরা বলবো নির্দেশক বাক্য। বা বলা চলে যে বাক্যের মধ্যে আমরা কোনো সাধারণ বিবৃতিকে প্রকাশ করি তাকে আমরা বলবো নির্দেশক বাক্য। তো এই নির্দেশক বাক্য আবার দুই ভাগে ভাগ করা যায়। নির্দেশক বাক্যকে আমরা আবার দুই ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ বা ইতিবাচক, আর একটা হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক। এবার এই অ্যাফার্মেটিভ আর ইতিবাচকের আরেকটা ভালো বাংলা আছে অস্তার্থক আর নাস্তার্থক। মানে কি একটা হ্যাঁবাচক একটা নাবাচক। তো যে নির্দেশ বাক্যে কোনো বিবৃতি বলো বা কোনো স্টেটমেন্ট বা কোনো নির্দেশ যা কিছু হ্যাঁবাচক বা সমর্থন বা অনুমোদন এই জাতীয় ভাবগুলো প্রকাশ করে তাকে আমরা বলবো হ্যাঁবাচক। আর যে বাক্যে এই স্টেটমেন্ট গুলোর আহ নিষেধ বা বারণ বা অনুমোদনহীনতা বা কি বলবো ওটাকে স্বীকৃতি না দেওয়া এই জাতীয় ঘটনাগুলি ঘটে তখন আমরা তাকে বলবো কিনা নেতিবাচক বাক্য। তাহলে ইতিবাচক আর নেতিবাচক বাক্য কখন হবে? যখন কিনা নির্দেশক বাক্য হচ্ছে তার মধ্যে আমরা ইতিবাচক আর নেতিবাচক দুই ধরনের রূপ আমরা করে ফেলবো। এবার প্রশ্ন হচ্ছে বাকি বাক্যগুলোতেও ইতিবাচক নেতিবাচক করা যায়, কিন্তু আমরা শুধুমাত্র নির্দেশকটাতেই এই ভাগটাকে জোর দেবো কারণ এই ভাগটাতে এটা প্রমিনেন্ট থাকে। বাকি ভাগগুলোর ভাব বিভিন্ন হয়, ফলত এইখানে হ্যাঁবাচক বা নাবাচকের ভাবনাটা প্রমিনেন্ট হয় না। সেই জন্য পরে আমরা কেবলমাত্র নির্দেশক বাক্যতে হ্যাঁবাচক বা নাবাচকটা কাজে লাগাবো। তাহলে হ্যাঁবাচক বাক্যের একটা উদাহরণ কি হতে পারে? যে কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা হ্যাঁবাচক বাক্য। আর খুব বৃষ্টি হয়, আজ পড়তে যাব না, এটা হচ্ছে একটি নাবাচক বাক্য। কেন নাবাচক বাক্য, কেন হবাচক বাক্য? দুটো বাক্যেই দুটো সাধারণ ঘটনাকে নির্দেশ করছে, একটা বৃষ্টি হওয়ার ঘটনাকে, একটা পড়তে না যাওয়ার ঘটনা। এর মধ্যে কোনো বিরাট জটিল ব্যাপার নেই। কিন্তু একটাই বৃষ্টি হওয়ার ঘটনা বলা হচ্ছে, বৃষ্টি হওয়ার পক্ষে আমি কথা বলছি। আরেকটাই বৃষ্টি হওয়ার জন্য আমি পড়তে যে যাচ্ছি না তার পক্ষে কথা বলছি। তো এই আমি পড়তে যাচ্ছি না যেখানে একটা না এর ভাবনা জড়িয়ে আছে সেটা কিন্তু নেতিবাচক হয়ে যাচ্ছে। যেখানে পড়তে যাওয়া ঘটনাটার পক্ষে আমি অনুমোদন দিচ্ছি না বা পড়তে যাওয়া ঘটনাটার পক্ষে আমি মত পোষণ করছি না। গেল। তাহলে নির্দেশক বাক্য প্রথম ভাগ অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করা হয় এবং সেই প্রথম ভাগের মধ্যে নির্দেশক বাক্যের পরে আছে কি যেন বলে, নির্দেশক বাক্যের মধ্যে দুটো ভাগ পাচ্ছি আমরা, হ্যাঁবাচক আর নাবাচক। বোঝা গেল? এই নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, কারোর মনে কোনো প্রশ্ন আছে? সুলগ্নার মনে কোনো প্রশ্ন নেই? বাকিদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা। এরপরে বাক্যর যে অংশ সেটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য। তোমাদের কারো কারো বইতে প্রশ্ন আছে, কারো কারো বইতে ইচ্ছা আছে বা প্রার্থনা আছে। যাই হোক, আমরা একটা করে যাই। প্রশ্নবাচক, প্রশ্নবোধক বাক্যের মধ্যে কি বলা হয়? যে বাক্যের মধ্য দিয়ে কোনো জিজ্ঞাস্য, বক্তার কোনো জিজ্ঞাস্য প্রকাশ পায়।
বা যে বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে বলা হচ্ছে কি বাক্য? প্রশ্নবোধক বাক্য। তো সেই প্রশ্নবোধক বাক্যের শেষে কি থাকে? একটি জিজ্ঞাসার চিহ্ন থাকে, যেটা কিনা সেই বাক্যের প্রকাশ লক্ষণ। প্রকাশ লক্ষণে আমরা দেখতে পাবো একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। তো যে বাক্যের মধ্য দিয়ে কোনো প্রশ্ন করা হয় বা বক্তার মনের কোনো ভাব জানতে চাওয়া হয়, তখন তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। যেমন, তুমি কি বাড়িতে পড়াশোনা করেছো? তো তোমার বাড়িতে পড়াশোনার অবস্থা কিরকম সেটা আমি জানতে চাইছি। আমার একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে জিজ্ঞাসার আকারে। তো সেটা হচ্ছে গিয়ে প্রশ্নবোধক বাক্য। তো লাস্টে আছে কি একটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রশ্নবোধক বাক্য যে বাক্যের মধ্য দিয়ে প্রশ্ন করা হয়। তারপরে প্রার্থনা বা ইচ্ছাসূচক মাধ্যমে যে বাক্যের মধ্য দিয়ে বক্তার কোনো একটা মনের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। সেটা ইচ্ছা হতে পারে, কামনা হতে পারে, বা বা প্রার্থনা হতে পারে, যা কিছু। তো সেই মনের একটা ভাবনা প্রকাশ পায়, একটা আবেগপ্রবণ মনোগত আকাঙ্ক্ষা বলা চলে, প্রকাশ পায়, তাকে আমরা বলবো কিনা প্রার্থনা বা ইচ্ছাসূচক। তারপরে সেগমেন্টে যাব, কিন্তু এই প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্যের একটা উদাহরণ তোমরা আমাকে বলো দেখি, বলতে পারো কিনা দেখি কেমন পারো। তোমরা আমাকে বলো দিন দেখি একটা প্রার্থনা বা ইচ্ছাবাচক বাক্যের উদাহরণ দাও। একটা ইচ্ছাবাচক বাক্যের উদাহরণ দাও দেখি। বা প্রার্থনা বাক্যের উদাহরণ। ভগবান তোমার কল্যাণ করুক যদি বলো তাহলে হবে। তাহলে ভগবান যদি তোমার মঙ্গল করতে চায় তাহলে সেটা একটা ইচ্ছা প্রকাশ করছে, আমি চাই তোমার মঙ্গল হোক, তাহলে সেটা একটা ইচ্ছাবাচক বাক্য হবে। হবে তো? হবে না হবে না? বাকিরা কি বলছে? বেশ। তারপরে হচ্ছে আমাদের আজ্ঞা বা অনুজ্ঞাবাচক বাক্য। এই আজ্ঞা বা অনুজ্ঞার মধ্যে আমরা রাখবো কাকে? যেখানে কোনো আদেশ করা হচ্ছে, কোনো অনুরোধ করা হচ্ছে, কোনো উপদেশ দেওয়া হচ্ছে, কিংবা কোথাও নিষেধ করা হচ্ছে, এই জাতীয় ভাবনাগুলো বা এই জাতীয় মনোভাবগুলো যেখানে প্রকাশ পায়, সেটাকে আমরা বলবো কি আজ্ঞা বা অনুজ্ঞাবাচক। তো এই আজ্ঞা বা অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আমরা এই অংশগুলোকে ফেলবো। এখন ইচ্ছা জিনিসটা আর আজ্ঞা বা অনুজ্ঞা জিনিসটা দুটো কিন্তু আলাদা। ইচ্ছা আমি কারো ভালো হোক চাইছি, আর অনুজ্ঞা মানে আমি কাউকে কোনো একটা উপদেশ দিচ্ছি। এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভাব, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইটা ভুলে গেলে চলবে না। তো আমি ধরো বললাম যে এক্ষুনি 10 নম্বরের প্রশ্নটা লিখে দাও, বা এক্ষুনি রচনাটা লিখে ফেলো, বা এক্ষুনি নোটটা মুখস্থ করে দাও। তো এই যে আমি তোমাকে কোনো একটা নির্দেশ দিচ্ছি, এই যে নির্দেশ দেওয়াটা বা কোনো একটা আদেশ দিচ্ছি, নির্দেশ দেওয়া বলা ভুল, এটা আমি একটা আদেশ দিচ্ছি, বা তোমাকে একটা নিষেধ করছি যে তুমি এই বৃষ্টিতে বাইরে বেরোবে না। তো এই যে তোমাকে একটা নিষেধ করছি, এই নিষেধ সূচকটা হচ্ছে কিন্তু তখন আজ্ঞাবাচক বা অনুজ্ঞাবাচক। এটা কিন্তু তখন নির্দেশক বাক্য আর থাকবে না। তুমি আমি বৃষ্টিতে বাইরে বেরোলাম না, এটা কিন্তু নির্দেশক বাক্য। কিন্তু এই বৃষ্টিতে তুমি বাইরে বেরোবে না, এটা কিন্তু হয়ে যাচ্ছে আবার আজ্ঞাসূচক বাক্য। এটা মনে রাখতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের পড়তে হবে আহ সন্দেহবাচক বাক্য। সন্দেহবাচক বাক্য কি? যে বাক্যের মধ্যে দিয়ে বক্তার মনের কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পায়। এই সন্দেহ আর প্রশ্নের মধ্যে কিন্তু তফাৎ আছে। প্রশ্নের মধ্যে কি হয়?
আমি কোনো কিছু জানতে চাই, যেটা আমি জানি না। আর সন্দেহের মধ্যে কি হয়? আমি হয়তো জানি, আবার হয়তো জানি না। অনিশ্চয়তা। সন্দেহের মধ্যে অনিশ্চয়তা আছে 50-50, কিন্তু প্রশ্নবোধকের মধ্যে 0%। আমি কিছুই জানি না। তাই আমি জিজ্ঞাসা করছি। আর সন্দেহ মানে আমি কিছুটা জানি, কিছুটা জানি না, তাই একটা সংশয় প্রকাশ করছি। তো এই সন্দেহবাচক বাক্যের মধ্যে কি থাকে? সন্দেহবাচক বাক্যের মধ্যে কেমন হতে পারে? যে আজ হয়তো বিকালবেলা আমাদের খেলাটা হবে না। কেন? এখন বৃষ্টি হচ্ছে। বিকালে বৃষ্টি থামবে কি থামবে না জানি না। তাই বিকেলে হয়তো আমাদের খেলাটা হবে না। আজ হয়তো বিকালে আমাদের খেলাটা হবে না। বোধহয় মনে হয় আজ বিকেলে বৃষ্টি হতেও পারে। এই যে বিকেলের বৃষ্টির কথা, সেটা একটা অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মধ্যে যেহেতু আছে, সেইজন্য সেটা সন্দেহসূচক বা সন্দেহসূচক বাক্যের মধ্যে পড়বে। কিন্তু আমি যদি বলি যে বাইরে কি বৃষ্টি হচ্ছে? তাহলে আমি বাইরের অবস্থা সম্পর্কে জানিই না। তো আমার পুরোপুরি অজ্ঞানতা। আমি সেখানে কিছুই জানি না। তাই প্রশ্ন করছি। কিন্তু যখন আমি সন্দেহ প্রকাশ করছি তখন আমি 50-50 জানি। পুরোটা জানি না, আবার কিছুটা জানি। অনিশ্চয়তার মধ্যে। তো সন্দেহসূচক বাক্যের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা থাকে। কিন্তু যেখানে প্রশ্নবোচক বাক্যের মধ্যে কি থাকে? কিছুই জানা থাকে না। পুরোপুরি অনিশ্চয়তা না, কোনো নিশ্চয়তা না, আমি কিছুই জানি না। তারপরে হচ্ছে আবেগবাচক বা বিস্ময়সূচক বাক্য। যে বাক্যের মধ্যে দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ পায়। একটা আবেগ, একটা শোক, কখনো বিস্ময়, কখনো ঘৃণা, কখনো আনন্দ, কখনো উৎসাহ। এই যে ভাবনাগুলো যখন প্রকাশ পাবে সেটাকে আমরা বলবো আবেগবাচক বা বিস্ময়সূচক বাক্য। কিরকম? আহ! কি সুন্দর দৃশ্য! ওয়াও! কি দারুণ ওয়েদার! এই যে আমাদের মনের ভাবগুলো, বাহ! কি ভয়ংকর ব্যাপার রে বাবা! বাপরে বাপ! এই যে ব্যাপারগুলো যেখানে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি কখনো ভয় পাওয়ার মধ্যে, কখনো আনন্দ পাওয়ার মধ্যে, কখনো একটা উৎসাহের মধ্যে। তো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের আবেগবাচক বাক্য। তো আমরা বাক্যের মোটামুটি সবকটা পার্ট শেষ করে ফেলেছি। আর লাস্ট একটা পার্ট বাকি আছে। এই যে কটা পার্ট পড়ে ফেললাম তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। নেই তো? বেশ। এইবার লাস্ট সেগমেন্ট আমাদের পড়তে হবে যেটা কিনা শর্ত সাপেক্ষ বা কার্যকারণ সাপেক্ষ বাক্য। যে বাক্যের মধ্যে আগে একটা কারণ আর তারপরে সেই কারণের ফলাফল বা কোনো একটা ঘটনা, সেই ঘটনার কারণ আর ফলাফল দুটোই থাকে, বা কোনো একটা ঘটনা বা সেই ঘটনার উপর নির্ভরশীল আরেকটা ঘটনা প্রকাশ পায়, সেটা হচ্ছে আমাদের শর্ত সাপেক্ষ বা কার্যকারণাত্মক বাক্য। কার্যকারণ সম্পর্কটা প্রকাশ পাচ্ছে বলে। কিরকম? একটা কারণ আছে, তার ফলে একটা ফলাফল আছে। যে আজ সকালে খুব বৃষ্টি হচ্ছে, তাই আজ দাদা পড়ায়নি। তাহলে দাদা কেন পড়ায়নি? কারণ সকালে বৃষ্টি হয়েছে তাই। বা সকালে বৃষ্টির দরুন আজকে আর পড়াটা হলো না। তো আজকে পড়াটা কেন হলো না? সকালে বৃষ্টির দরুন হলো না। বা আমি ধরো বললাম যে এই Google Meet থাকায় আমাদের পড়াশোনার আর কোনো বাধা নেই। তো আমাদের পড়াশোনার বাধা নেই কেন? Google Meet আছে তাই। তো এই যে প্রত্যেকটা বাক্যে একটা কার্য আছে, তার একটা কারণ আছে। আমাদের পড়াশোনায় কোনো বাধা নেই। তাহলে বাধা নেই কেন? Google Meet আছে। আজকে পড়া হয়নি কেন? বৃষ্টি হয়েছে। আজকে পড়তে যাইনি কেন? বৃষ্টি হয়েছে। তো একটা কারণ আর তার একটা ফলাফল আছে। তো যে বাক্যে এরকম কারণ আর ফলাফল থাকে, তো সেই বাক্যটিকে আমরা বলতে পারি শর্তসাপেক্ষ বা কার্যকারণাত্মক বাক্য। এবার অসমাপিকা ক্রিয়ার সরল, জটিল, যৌগিক সব রকম বাক্যও হতে পারে এই শর্তসাপেক্ষ বাক্য। শর্তসাপেক্ষ বাক্যে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আ উভয় থাকতে পারে। সমাপিকা ক্রিয়া তো থাকবেই, কিন্তু অসমাপিকা ক্রিয়া থেকে সেটা সরল বাক্য হতে পারে, জটিলও হতে পারে, যৌগিকও হতে পারে। সব রকম জিনিস এটাই হতে পারে। তো আমরা বেসিক্যালি এটা মনে রাখবো, যেখানে কোনো কার্যকারণ সম্পর্ক প্রকাশ পাচ্ছে সেখানে আমরা কি বাক্য করব? সেখানে আমরা সাপেক্ষ বাক্য বা কার্যকারণাত্মক বাক্য করে থাকি। বোঝা গেল? আশা করি কোনো প্রশ্ন নেই। এইবার আমরা যা পড়ে ফেললাম সেটা একবার উম, চোখ বুলিয়ে দেখে নাও। তারপরে আমরা এর পরের যে রূপান্তর, সেই রূপান্তরের মধ্যে যাব।
আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে অনুজ্ঞাবাচক বললাম, সেই অনুজ্ঞাবাচকের আবার ভবিষ্যৎ আর বর্তমান হয়। কিন্তু ওটা নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। যদি ভবিষ্যতের কোনো ইচ্ছা প্রকাশ করি তাহলে সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা হয়। আর বর্তমানের কোনো ইচ্ছা প্রকাশ করলে বর্তমান অনুজ্ঞা হয়। যে আমি ধরো বললাম যে তুমি খুব সুখী হও। তো এই যে বাক্যটা, সেটা হচ্ছে কি আমার ইচ্ছাবাচক বাক্য। সেখানে কিন্তু প্রার্থনা থাকছে। কিন্তু আমি যদি বলি আম তোমার সুখের জন্য তুমি অন্য কারোর উপর নির্ভর করো না। তো এই বাক্যটা যদি আমি বলি, তাহলে এই যে তোমার সুখের জন্য কখনো কারোর উপর নির্ভর করো না, এটা কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে না বর্তমান বোঝাচ্ছে, বলো তো? কেন বর্তমানে নির্ভর করো না বলতে পারি না? নির্ভর করো না দ্বারা বর্তমান বোঝানো যায় না? এই ধরনের কিছু শব্দবন্ধ এটা ভবিষ্যতেও যায়, বর্তমানেও যায়। তো এইখানে আমরা ভবিষ্যৎ বর্তমান আলাদা করতে পারি না। কিন্তু কিছু কিছু শব্দবন্ধ আছে যেখানে ভবিষ্যৎ বা বর্তমান খুব সহজ করে আমরা আলাদা করতে পারি। কিরকম? যে তুমি অসৎ মানুষদের সঙ্গে কথা বলবে না। তো এই যে অসৎ মানুষদের সাথে কথা বলবে না বা কথা বলিও না, এটা আমরা ভবিষ্যৎ বলছি। কিন্তু যদি আমি বলি যে তুমি এই লোকটার সাথে আজ থেকে আর কথা বলিস না বা তুই এই লোকটার সঙ্গে আজ থেকে আর মিশিস না, তাহলে কিন্তু সেটা বর্তমানকে বোঝায়। তো এই ভবিষ্যৎ আর বর্তমানের তফাৎটা খুব সূক্ষ্ম। সেজন্য পরে এই তফাৎে আমরা যাব না। কিছু কিছু বইতে আছে। তো সেজন্য বলে দিলাম। কিন্তু এই তফাৎটা ভীষণই সূক্ষ্ম। ঠিক আছে? বোঝা গেল? তো এই হচ্ছে গিয়ে আমাদের বাক্যের বেসিক যা পড়ার ছিল পড়ে ফেলেছি। এইবার তোমরা একবার বইটা দেখে নাও। এরপরে আমরা যাবো কোথায়? এরপরে আমরা যাবো এরপরে আমরা যাবো হচ্ছে তোমার কোথায়? বাক্যের শ্রেণীবিভাগে, রূপান্তরে। দেখেছো? দেখা হয়েছে? বেশ। এইবারে আমাদের কতগুলো ট্রান্সফরমেশন শিখতে হবে। প্রথম ট্রান্সফরমেশনটা হচ্ছে নির্দেশক বাক্য আমরা যেগুলো পড়লাম, সেই নির্দেশক বাক্যকে আমরা প্রশ্নবোধক বাক্যের পরিবর্তন করি। বা এই প্রশ্নবোধক বাক্যকে আমরা নির্দেশক বাক্যে পরিবর্তন করি। তো কিরকম ভাবে করব আমরা দেখা যাক। ধরো আমাদের একটা বাক্য আছে, তুমি কালকে স্কুলে অনুপস্থিত ছিলে। তুমি
কালকে স্কুলে অনুপস্থিত ছিলে। এটা আমাদের একটা হ্যাবাচক বাক্য বা নির্দেশক বাক্য বলা ভালো। হ্যাবাচক বাক্য বলে লাভ নেই। নির্দেশক বাক্য। তো এই তুমি কালকে স্কুলে অনুপস্থিত ছিলে, এই বাক্যটাকে আমি কিভাবে রূপান্তর করব প্রশ্নবোধক বাক্যে? বলো দেখি। কি আইডিয়া আছে তোমার? বলছি দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও। জ্যামবোর্ড কই? জ্যামবোর্ড, জ্যামবোর্ড। উম, এই যে আমাদের বাক্য হচ্ছে এইটা, তুমি গতকাল স্কুলে অনুপস্থিত ছিলে। এটা হচ্ছে আমাদের বাক্য। সেই বাক্যটি হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। বলো। তুমি কি গতকাল স্কুলে উপস্থিত ছিলে? তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে ফেললাম। তুমি গতকাল স্কুলে উপস্থিত ছিলে? তুমি কি গতকাল স্কুলে উপস্থিত ছিলে? এই হলো আমাদের প্রশ্নবোধক বাক্যের রূপান্তর। তাহলে পরে আমরা প্রশ্নবোধক বাক্যে পাঠানোর জন্য প্রশ্নবোধক কিছু অব্যয় কি, কখন এই জাতীয় যোগ করব। আর হ্যাঁবাচক হলে প্রশ্নবাচক হবে নাবাচক। আর এখানে নাবাচক হলে প্রশ্নবাচক হবে হ্যাঁবাচক। আর শেষে কিনা একটা প্রশ্নবোধক অব্যয়, সরি, প্রশ্নবোধক চিহ্ন, আমাদের প্রশ্ন চিহ্ন, কোশ্চেন মার্ক যোগ করতে হবে। তুমি গতকাল স্কুলে অনুপস্থিত ছিলে। এখানে কোনো নাবাচক শব্দ কি আছে? কিন্তু বাক্যের ভাব কিরকম বোঝাচ্ছে? নাবাচক। কোনো নাবাচক শব্দ নেই, কিন্তু বাক্যের ভাব বোঝাচ্ছে নাবাচক। তাহলে প্রশ্নবোধক বাক্যটা আমাদের নিশ্চয়ই হ্যাঁবাচক করতে হবে। কারণ আমরা বললাম যে যে রকম বাক্য তার ঠিক উল্টো রকম আমরা অবস্থানে রাখবো তাকে। তো আমার প্রশ্ন হবে, তুমি কি গতকাল স্কুলে উপস্থিত ছিলে? তাহলে একটা কি যোগ করলাম? হ্যাঁবাচক থেকে নাবাচক করার জন্য বা নাবাচক থেকে হ্যাঁবাচক করার জন্য ওই নাবাচক শব্দকে হ্যাঁবাচক করে দিলাম। আর কি করলাম? একটা প্রশ্ন চিহ্ন যোগ করলাম। এইবারে ধরো আমি প্রশ্নটা, বাক্যটা রাখলাম এরকম, তুমি আহ আমি এবারে বাক্যটা করে দিলাম, তুমি গতকাল সিনেমা দেখেছো।
আমি বাক্যটাকে করে দিলাম এবারে তুমি গতকাল সিনেমা দেখেছো। এবারে আমরা যদি একে প্রশ্নবাচক করতে চাই তাহলে কি হবে? এটাকে আমি যদি আবার প্রশ্নবাচক করতে চাই আমাকে কি করতে হবে? তুমি কি গতকাল সিনেমা দেখোনি? তো তুমি কি গতকাল সিনেমা দেখোনি? তাহলে আবার সেই একই ব্যাপার, হ্যাঁ-বাচককে না-বাচক করলাম। কারণ এখানে সিনেমা দেখেছো হ্যাঁ-বাচক ছিল, না-বাচক করলাম। সঙ্গে একটা কি, কই, কখন এই জাতীয় প্রশ্নবোধক অব্যয় যোগ করলাম। আর কি করলাম? না একটা প্রশ্ন চিহ্ন দিলাম। তাহলে নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। এইবারে যদি ঠিক উল্টো দিকে যাই, প্রশ্নবোধক বাক্য থেকে আমি নির্দেশক বাক্যে যেতে চাই, তাহলে কি করতে হবে? তুমি কি গতকাল সিনেমা দেখোনি? না বাচক ছিল, ওটাকে হ্যাঁ বাচক করতে হবে। তুমি গতকাল সিনেমা দেখেছো, আর কিটাকে তুলে দিতে হবে। প্রশ্নবোধক অব্যয় সেটাকে তুলে দিতে হবে, দিয়ে পরে হ্যাঁ বাচককে না বাচক আর না বাচককে হ্যাঁ বাচকে কনভার্ট করতে হবে। আর বাক্যের লাস্টে কি কিন্তু তখন আমাদের কি দিতে হবে? জিজ্ঞাসা চিহ্ন নয়, দিতে হবে দাঁড়ি। তাহলে এই নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের এই নিয়মটা আমরা দেখে ফেললাম। তাহলে এই নিয়ে কারো মনে কোনো প্রশ্ন আছে? না। তাহলে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক, নির্দেশক থেকে প্রশ্নবোধক বাক্য আমরা কনভার্ট করে ফেললাম। এইবারে নির্দেশক থেকে আমাদের অনুজ্ঞাবাচক বাক্যে যেতে হবে। কিভাবে আমরা যেতে পারি নির্দেশক থেকে অনুজ্ঞায়? অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে কোন ফরম্যাটটা ছিল? অনুজ্ঞা মানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই জাতীয় কথা বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা কিরকম করে রূপান্তর করব? তোমাদের বইতে ভালো উদাহরণ দেওয়া আছে একটা, যে তাদেরকে অধিকার ছেড়ে দিতে পারো বা তাদেরকে অধিকার ছেড়ে দিতে হবে। তো এই জাতীয় যে বাক্য সেখানে আমরা নির্দেশক বাক্য, সাধারণ নির্দেশক বাক্য, তাদেরকে অধিকার ছেড়ে দিতে হবে, কোনো জটিল ব্যাপার নেই। কিন্তু এটাকেই যদি আমি নির্দেশক করি, অনুজ্ঞা করি, তাহলে তাদের অধিকার তাদেরকে ছেড়ে দাও। তো একটা আদেশ দিচ্ছি ছেড়ে দাও, কিন্তু যখন আমি সাধারণ সরল বাক্য বলবো, সরল বাক্য বলা বলে আমি সাধারণ তোমার কি যেন বাক্য, নির্দেশক বাক্য বলবো, তখন সেটাকে আমার কি কি বলতে হবে? যে তাদের অধিকার তাদেরকে ছেড়ে দিতে হবে বা ছেড়ে দিতে বলো। তো এই যে বলো, ছেড়ে দেওয়া উচিত, তো এই জাতীয় ক্রিয়াবাচক অনুজ্ঞা বা বাচক ক্রিয়াকে আমরা সাধারণ নির্দেশক ক্রিয়ায় রূপান্তরিত করে এই বাক্যগুলো ব্যবহার করতে পারবো। এরপরে কি বলেছে? এরপরে ধরো বলেছে আমাদেরকে নির্দেশক বাক্য থেকে বিস্ময়সূচক বাক্যে যেতে হবে। তো নির্দেশক থেকে বিস্ময়সূচকে যেতে গেলে এই বিস্ময়সূচক যে অব্যয়, আহ, উহ, কি, বাহ, তো এই যে জাতীয় জিনিসগুলো যোগ করতে হবে। আর তারপরে কি করতে হবে? একটা শেষে দাঁড়িয়ে, যেমন ধরো বললাম তাদের খুবই যন্ত্রণার দিন কাটছে। আহারে তাদের কি যন্ত্রণার দিনটাই না কাটছে। তো এই যে আমরা নির্দেশক বাক্যে তাদের খুবই যন্ত্রণার দিন কাটছে একটা সাধারণ বাক্য ছিল, সাধারণ স্টেটমেন্ট ছিল, কিন্তু সেটাকে আমি বিস্ময়বোধকে কোথায় নিয়ে গেলাম? আহারে এদের কি যন্ত্রণার দিনই না কাটছে। ফলত এইভাবে আমাদেরকে কি করতে হবে? নির্দেশক বাক্য থেকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে হবে। তারপরে কি আছে? তারপরে আছে ধরো আহ প্রশ্নসূচক থেকে তো আমরা করে ফেলেছি সন্দেহবাচক। সন্দেহবাচকে বোধ হয়, হয়তো, যেন, বুঝি এই সমস্ত শব্দ থাকে, সেটাকে তুলে দিতে হবে। দিয়ে পরে সাধারণ বাক্য রাখতে হবে, যে ধরো আহ আজ বিকেলে বোধহয় বৃষ্টি হতে পারে। তো সেটাকে আমরা কিভাবে লিখবো? যে আজ বিকেলে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে আমরা আহ সন্দেহবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করে ফেলতে পারবো। এইবারে ধরো অনুজ্ঞাবাচক থেকে নির্দেশক আমরা দেখছিলাম। এবার অনুজ্ঞাবাচক থেকে নির্দেশকের মতো নির্দেশক থেকে অনুজ্ঞাবাচকও করা যেতে পারে। কিরকম? যে সকালে বিকালে মাঠে দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা আমরা একটা সাধারণ বাক্যে বলতে পারি। বা তোমার সকাল বিকালে মাঠে যাওয়া উচিত। আমরা সাধারণ বাক্যে বা নির্দেশক বাক্যে বলতে পারি। কিন্তু এটা কি অনুজ্ঞা বাক্যে আমরা কি বলবো? যে
তুমি সকাল বিকেল মাঠে একটু দৌড়াও, কাজে দেবে। তো এই যে একটা দৌড়াও, এটার মধ্যে একটা নির্দেশ দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু তোমার সকাল বিকালে দৌড়ানো উচিত, এটা একটা সাধারণ বাক্য বা নির্দেশক বাক্য আমি বলছি। তো এইরকম ভাবে তোমাদের অনুজ্ঞাবাচক থেকে নির্দেশকবাচক বা নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক, প্রার্থনাবাচক, তারপরে বিস্ময়বোধক, সন্দেহবাচক, এই বিভিন্ন ফরম্যাটে এক্সচেঞ্জ করতে হবে, এবং সেই এক্সচেঞ্জ থেকে আমাদেরকে প্রশ্ন আসবে। মোটামুটি সবকটাই আমি আশা করছি বলে ফেলেছি। হ্যাঁ বাচক থেকে না বাচক বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ বলেছি 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 বলেছি, হ্যাঁ বলেছি। এইবারে তোমাদের কাজ যেটা হবে সেটা হলো যে এই বাক্যের রূপান্তর তোমাদের টেক্সট বইতে, টেক্সট বই মানে ব্যাকরণ বইতে যতগুলো আছে, আছে তো আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে এই বাক্যের রূপান্তরের উদাহরণ বেশ কিছু দেব, ঠিক আছে? তো সেই উদাহরণগুলো, উদাহরণ বলছি, প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে, এবং সেই সলভ করার মধ্য দিয়ে তোমাদের এই যে কিভাবে চেঞ্জ করতে হয় যে ফরমেশন, সেটা তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তো সেই আমি যেটা টাস্কটা দেব সেইটা তোমাদেরকে করতে হবে। কেমন? বোঝা গেল আমার কথা? এই হচ্ছে যে তোমাদের টাস্ক, যেটা কিনা আমি এর মধ্যে তোমাদের দিয়ে দেবো, এক্ষুনি দিতে পারছি না। আর গ্রুপে আমি কালকে প্রলয় উল্লাসের নোট আপলোড করেছি, তোমরা কি দেখেছো? গ্রুপে প্রলয় উল্লাসের নোট আপলোড করেছি, দেখেছো কি তোমরা? ওই প্রলয় উল্লাসের নোটটাকে লিখে ফেলতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এর মধ্যে আহ, বৃষ্টির জন্য আমরা তো আর সামনাসামনি যেতে পারলাম না, ফলত নোটগুলোকে লিখে ফেলতে হবে। কেমন? আমি গ্রুপের প্রলয় উল্লাসের নোট দিয়ে দিয়েছি। তো গ্রুপের নর্মাল স্ট্রিম সেকশনেও আছে, আবার ওই নোট সেকশনেও আছে। ওটাকে আমাদের রেডি করে ফেলতে হবে। বোঝা গেল? এই হচ্ছে কি আমাদের কাজ, বা এই হচ্ছে কি আমাদের কি বলবো, মেমোরেন্ডাম। আচ্ছা, আমাদের আর 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 লাস্ট তো গেল। কিছু নোট আমাদের, যা বেসিক্যালি এবার নোট লেখা বাকি আছে, পড়া তো বাকি আছে মনে হয় দুটো থেকে তিনটে। এদিকে বাচ্চ পড়া বাকি আছে, আর ওদিকে দুটো থেকে তিনটে টেক্সট পড়া আছে। তোদের তো মনে হয় অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, আর হচ্ছে গিয়ে সিন্ধু তীরে, আর আর কি বাকি আছে? আর কিছু বাকি আছে? অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, সিন্ধু তীরে, আর কিছু কি বাকি আছে? আর কি কিছু বাকি আছে আমাকে একটু বলতো দেখি। আমার তো মনে পড়ছে এই চারটে জিনিসই বাকি আছে পড়ানো, লেখানো বাকি আছে। অস্ত্রের বিরুদ্ধে গান, নদীর বিদ্রোহ, বাংলা ভাষায় বিজ্ঞান, সিন্ধু তীরে, আর এখান থেকে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, আর বাংলা ভাষায় বিজ্ঞান, এই চারটে, আর বাচ্চ, এই পাঁচটা জিনিস আমাদের পড়ানো বাকি আছে, তাই তো? আর কিছু কি বাকি আছে? বেশ। আর নোটস লেখা বাকি আছে। তো ওকে, সিরাজ দৌল্লা, অভিষেক তো পড়ানো হয়ে গেছে না? অভিষেক পড়িয়েছি তো। আচ্ছা, বেশ বেশ। দেন ওকে, সিরাজ দৌল্লা টৌল্লা সব ঠিক আছে। আহ, বলেছিলাম সিন্ধু তীরেটা ফেলে রাখবো, আর বাকিগুলো পড়িয়ে দেবো, তাই তো? তাহলে সামনের দিন এর থেকে কিছু একটা পড়িয়ে দিলে হবে। ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করব। আহ বাকিটা আমাদের সামনের সপ্তাহে করতে হবে। আর তোমাদের হ্যাঁ, পাঠাবো পাঠাবো।
পাঠাবো, রেকর্ড পাঠাবো। কি একটা বলতে গেলাম ভাবলাম। আচ্ছা, 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 আজকে থেকে আমাদের আগস্টের 1 তারিখ, তাই তো? আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে, মাধ্যমিকের পরের ডেট তো ডিক্লেয়ার করেনি, করেছি কি আদৌ? মানে মাধ্যমিকের ডেট ডিক্লেয়ার করে দেয়, সেই ডেট তো এবারে ডিক্লেয়ার করেনি, না করেছে নাকি? করেনি তো, ঠিক আছে। তো ঠিক আছে, আচ্ছা, আজকে থেকে আমি তোমাদের একটা টাস্ক দেবো, ঠিক আছে? সেটা ইচ অ্যান্ড এভরি ডে অফলাইন পড়ি আর অনলাইন পড়ি, টাস্কটা আমি অনলাইনেই দেবো, কেমন? কারণ অফলাইনে ওইভাবে টাস্ক দেওয়াটা একটু চাপের, কারণ বসে বসে প্রশ্নগুলো বলো, সেই প্রশ্নগুলো এ করে দাও, সমস্যা। তো আমি তোমাদের ইচ অ্যান্ড এভরিডে আমাদের বাক্য পড়া কমপ্লিট, কারক পড়া কমপ্লিট, সমাস পড়া কমপ্লিট, তাই তো? শুধু বাক্যটা পড়া বাকি। তো এই বাক্য থেকে, সমাজ থেকে, কারক থেকে, প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিছু কিছু প্রশ্ন দিয়ে মিক্সড কোশ্চেন একটা করে আমি তোমাদের রোজ লিখতে দেবো ব্যাকরণ থেকে। সেইটা তোমরা বাড়িতে লিখবে, লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? ওকে, বোঝা গেল? তো এই হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম থাকবে। বা আমি একটু অন্যরকম ভাবেও করতে পারি, তো প্রশ্ন দিয়ে দেবো, ডেট ওভার, মানে টাইম ওভার হয়ে গেলে উত্তর আপনা আপনি তোমাদের কাছে চলে যাবে, এমনও দিতে পারি, বা প্রশ্ন উত্তর দুটোই দিয়ে দিতে পারি। কিছু একটা করে দেবো, তো যাতে তোমরা ওই ব্যাকরণ পার্টটায় তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমাদের নিজেদের ইভ্যালুয়েশনটা ঠিকঠাক করতে পারো, সেজন্য পরে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কেমন? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমাদের ইতি। চলো, গুড নাইট। বলো দাদা। তা আমাকে বলতে হবে তো সেটা, তা বলোনি কেন? বলো বলো। কি প্রশ্ন বলো? মানে লিখিয়ে দেওয়ার মতো প্রশ্ন না মুখে বলে দেওয়ার মতো প্রশ্ন? না তুই প্রশ্নটা বল দেখি আগে। ওই জ্ঞানচক্ষুতে ওই তপনের মেশো তপনকে দেখে বলেছিল না ওর হতে হবে ওই জায়গায়। আর ওটা একটু গন্ডগোল আছে, ওটা বাংলা ভাষায় বিজ্ঞানে দেখবি, পেয়ে যাবি। ওই ব্রহ্মমোহন গুপ্তর একটা ব্যাপার আছে। এই দুটো এইরকম উত্তর, ঠিক আছে? কেমন? ব্যাস, হয়ে গেল। তাহলে পরে আমাদের আজকের কার্যক্রম আমরা এখানেই শেষ করব। আহ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, সেটা হচ্ছে আমি যে টাস্ক গুলো দেব, সেই টাস্ক গুলো একটু কঠিন থাকবে, ঠিক আছে? আহ, পারবে না হয়তো বেশ কিছু ক্ষেত্রে, বা বেশ কিছু ক্ষেত্রে বুঝতে পারবে না যে কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু টাস্ক গুলোকে ইগনোর করবে না, ঠিক আছে? কারণ টাস্ক গুলো আমি একটু বেছে বেছেই বানাবো, কারণ গতবারে ওদের তো পরীক্ষা হয়নি, কিন্তু আমি গতবারের পুরো টেস্ট পেপার যেরকম ভাবে যা সলভ হয়েছিল, সেই টেস্ট পেপার সলভের পার্সপেক্টিভে বলতে পারি এই টাস্ক গুলো যে বা যারা ভালো করে করেছিল, তারা টেস্ট পেপার সলভ করতে খুব ভালো পেরেছিল। কারণ টেস্ট পেপারে তো খুঁটিয়ে খুঁটিয়ে ছোট ছোট প্রশ্ন আসে, তো সেই প্রশ্নগুলো খুঁজে বের করতে গেলে একটুখানি ভালো করে ডিপলি পড়া দরকার। তো
তো সেই টাস্ক গুলো ঠিকঠাক করে করবা, ঠিক আছে? টাস্ক গুলোতে অবহেলা করবা না। এটা আমার একটা তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট। কেমন? আমি যে টাস্কটা দেবো, অল্প হোক বেশি হোক, সময় যতটাই লাগুক, ঠিকঠাক করে করবা। কেমন? কারণ পরীক্ষা হবে কি হবে না আমরা জানি না, কিন্তু আমাদের জিনিসগুলো তো শিখতে হবে। যদি পরীক্ষা হয় তাহলে কাজে লাগবে, পরীক্ষা না হলে লাগবে না। কিন্তু জিনিসগুলো শেখার জন্য টাস্কটা করা ভীষণভাবে জরুরি। ঠিক আছে? আর এখন যেহেতু আমাদের রোজ রোজ দেখা হচ্ছে না, তো তুমি কতটা কাজ করেছো কতটা কাজ করোনি ওইভাবে দেখাটা সম্ভব না। সেই জন্য তোমাকে এই কাজটা একটুখানি ভালো করে করতে হবে। কেমন? ঠিক আছে? ঠিক আছে। চলো, তাহলে আজকের মতো টাটা। আমাদের আবার কখনো দেখা হবে। কবে দেখা হবে বুঝতে